প্রথম হাই স্পিডে ড্রোন পাঠায়, তারপর মিডিয়াম স্পিডে ড্রোন পাঠায়, তারপর পুরাতন যে ক্ষেপণাস্ত্র আছে তাদের পুরাতন ক্ষেপণাস্ত্র থাকে পিছনে, মাঝখানে তারা এই আপনার খাইবার ইয়াটাকে সে রাখে, যার কারণে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সেগুলো ধরতে পারে না যে কোনটাকে সে আঘাত করবে। এবং এই খাইবারের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা যে রকেটের সাথে যে ক্ষেপণাস্ত্রের সাথে থাকে, ঠিক চূড়ান্ত আঘাতের ক্ষেত্রে সে ক্ষেপণাস্ত্র থেকে নিজে থেকে সরে যায়, মানে ক্ষেপণাস্ত্র থেকে আলাদা হয়ে সে ভিন্ন গতিপথে চলে যায়, আর ক্ষেপণাস্ত্র চলে যায় আরেক গতিপথে, যার কারণে মার্কিন যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এগুলোকে যে ধ্বংস করবে সে এখানে আইসা এলোমেলো হয়ে যায়। গতকালকের পর্বের ধারাবাহিকতায় এখনও অনেক তথ্য আমরা দেখতেছি আন্তর্জাতিক আসলে কি হচ্ছে, তো এ বিষয়ে এখন আপনার কাছে কি আপডেট আছে? ধন্যবাদ হাসান সাইদুল ভাই। ইরানের আপডেট যেটা খুব আশ্চর্যজনক আপডেট, আপনি জানেন হয়তো যে গত 3 দিন যাবৎ একটানা 13 দিন হামলার পর শুক্রবার, শনিবার এবং আজ রাত্রে মার্কিন কোনো হামলা করে না ইরানের উপর। এবং এটা নিয়ে নিউ ইয়র্ক টাইমস যেটা নিউজ করছে যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র যেটা অর্থাৎ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র যেটা আমরা বলি, এই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের অভাবের কারণে, সংকটের কারণেই মূলত আমেরিকা আর ইরানে হামলা করার সাহস পাচ্ছে না। আপনি জানেন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের কাজই হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্রগুলোকে আকাশপথে সে ইয়ে করে দেয়, মানে নিঃশেষ করে দেয়। এবং লাস্ট যে আপনার 3 জন মার্কিন সেনা মারা গেছিল সেটা কিন্তু একটা ক্ষেপণাস্ত্রকে ইন্টারসেপ্ট করতে পারে নাই, অর্থাৎ প্রতিরক্ষা দিয়ে সেটাকে রক্ষা করতে পারে নাই দেখে 3 জন মার্কিন সেনা মারা গেছে। যার দরুন বৃহস্পতিবার রাত্রে ডোনাল্ড ট্রাম্প তার উপদেষ্টা, সিনিয়র উপদেষ্টা এবং মন্ত্রিপরিষদের সিনিয়র সবাইকে নিয়ে বসছিল। বসার আগে সে থ্রেট দিছিল মানে একটা গণমাধ্যমে যে ইরানে এখন ইতিহাসের সবচেয়ে বড় হামলাটা করা হবে আজকে বা কালকে। কিন্তু ওই থ্রেট দেওয়ার পর যখন সে বৈঠকে বসলো, বৈঠকে সবাই জানাইলো যে এভাবে যদি আপনি ইরানের উপর হামলা করতেছেন, এই হামলাতে ইরানের আরও ঐক্য বাড়তেছে, তাদের ভিতর জাতীয়তাবাদ শক্তি বেড়ে যাচ্ছে, তাদের ভিতর চরম ঐক্য তৈরি হচ্ছে, তাদের যে অর্থনৈতিক সংকট ছিল, বিভিন্ন সংকট ছিল, এখন সবাই তা ভুলে গিয়ে বহির্শত্রু হিসেবে আমাদেরকে জাস্টিফাই করে তারা আমাদের উপর এখন প্রচণ্ডভাবে খেপে গেছে, এখন এটা আমাদের আরও ক্ষতি করতেছে, তাই এই আক্রমণ থেকে আপনার পিছিয়ে আসা উচিত। দ্বিতীয় হচ্ছে আমাদের ইন্টারসেপ্ট যে ক্ষেপণাস্ত্র, যেটা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বলা হয়, এই ক্ষেপণাস্ত্র মজুদ প্রায় শেষের দিকে। এখন যদি আপনারা ইরানের উপর হামলা বাড়ান, তাহলে ইরান যদি পাল্টা হামলা করে তাতে কিন্তু আমাদের এই অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, আমার অনেক শূন্য লাশ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, যার দরুন কিন্তু তারা বাধ্য হয়ে পিছাইছে। তবে তারা এখন নতুন একটা কৌশলে আগাচ্ছে। আপনি জানেন আজকে যেটা আমি গতকালকে আপনার অনুষ্ঠানে বলছিলাম, ইরান যুদ্ধ কিন্তু নতুন নতুন ফ্রন্ট ওপেন করতেছে। লার্জ স্কেলের যুদ্ধের যে লক্ষণগুলো থাকে সেটা হচ্ছে গতকালকে আপনি জানেন হুতি এবং সৌদি আরব, মানে ইয়েমেন এবং সৌদি আরব যুদ্ধ সরাসরি বেঁধে গেছে, এবং হুতিরা এই সৌদি আরবের সবচেয়ে বড় যে তেল কোম্পানি আরামকো এটার উপর হামলা চালাইছে। এতে কিন্তু আপনার তেলের মার্কেট হু হু করে বেড়ে যাচ্ছে। এটা গেল একটা জিনিস। আজকে যেটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে কাস্পিয়ান সাগরে ইউক্রেন হামলা করছে হচ্ছে আপনার কাস্পিয়ান সাগরের দক্ষিণে ইরানে হামলা করছে হচ্ছে ইউক্রেন, যেটা পুরো যুদ্ধে একটা নতুন মাত্রা যোগ করলো। এবং এই হামলার করার কারণে কিন্তু ইরানের একজন সৈন্য, মানে নাবিক মারা গেছে জাহাজে, এবং একজন নাবিক চরমভাবে আহত হয়েছে। এই যে কাস্পিয়ান সাগরে যে ইউক্রেন যুক্ত হয়েছে, ইউক্রেন যুক্ত হওয়ার কারণ কি আপনি মনে করেন? আপনার মনে আছে কিনা ইউক্রেন যুদ্ধের সময় কিন্তু প্রথম ইরান কিন্তু বিভিন্ন দিয়েছিল আপনার কি বলে রাশিয়াকে বিভিন্ন ড্রোন দিয়েছিল, আপনার মনে আছে এটা? এবং সেই ড্রোনে কিন্তু রাশিয়া খুব ইউক্রেনকে কুপঘাত করে ফেলছিল। পরবর্তীতে ইউক্রেন কিন্তু নিজেরা অনেক ড্রোন উৎপন্ন করে এখন কিন্তু রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধটা আপনি জানেন ড্রোন কেন্দ্রিক হয়ে যাচ্ছে, এবং ড্রোনের উপর ইউক্রেন এক্সপার্ট হয়ে গেছে। এখন আমেরিকা চাচ্ছে কাটা দিয়ে কাটা তোলা। ইউক্রেন যেহেতু ড্রোনে এক্সপার্ট এবং ইরানও যেহেতু ড্রোনে এক্সপার্ট, এখানে 2 এক্সপার্টকে তারা লাগাই দিতে চাচ্ছে। ইরান যদিও আজকে ব্যাপক প্রতিবাদ করছে, ইউরোপীয় ইউনিয়নকে জানাইছে, জাতিসংঘকে জানাইছে, তার দূতকে তলব করছে। ইরান যত ধরনের প্রতিবাদ করা দরকার তত ধরনের প্রতিবাদ করছে, এবং বলছে ভয়ঙ্কর পাল্টা আক্রমণ করবে যদি পুনরায় এই ধরনের ঘটনার সূচনা হয়। তবে আমার ধারণা আমেরিকা যেহেতু ইরানের উপর হামলা বন্ধ করে রাখছে 3 দিন যাবৎ, আমেরিকা এখন প্রক্সি ফোর্স দিয়ে, অর্থাৎ সৌদি আরব দিয়ে, তারপর হচ্ছে আপনার ইউক্রেন দিয়ে ইরানের উপর ভয়ঙ্কর হামলাটা বাড়াবে। এবং সৌদি আরব এবং ইয়েমেন যখন যুদ্ধটা লার্জ স্কেলে চলে যাচ্ছে, তখন কিন্তু পাকিস্তান চীনের শরণাপন্ন হয়েছে। কারণ আপনি জানেন সৌদি আরবের সাথে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি আছে। প্রতিরক্ষা চুক্তির অর্থ হচ্ছে সৌদি আরবে যদি কেউ আক্রমণ করে তাহলে পাকিস্তান সৌদি আরবের পক্ষে ওই দেশে আক্রমণ করতে বাধ্য, অর্থাৎ ইয়েমেন আক্রমণ করতে বাধ্য। কিন্তু পাকিস্তান তো আসলে এখন এই সিচুয়েশনে নাই যে ইয়েমেন এসে আক্রমণ করবে, ইরানের বিরুদ্ধে গিয়ে সে দাঁড়াবে, এই অবস্থানটা বা এই মন মানসিকতা এখন পাকিস্তানের নাই। যার কারণে পাকিস্তান কিন্তু চীনের শরণাপন্ন হয়েছে ফার্স্ট, যে আপনারা দ্রুত এটা একটা সমাধান করেন। আর আপনি জানেন যে চীন এবং রাশিয়া এটার পিছনে মদত দিচ্ছে, এই যুদ্ধের পিছনে। তারা কিন্তু যুদ্ধ থামানোর কোনো একটা লক্ষণ আমরা দেখি না। এখন আপনি বলতে পারেন যে নাজমুল ভাই, চীন রাশিয়ার স্বার্থ কী? চীনের স্বার্থ আপনার জানেনই, চীনের স্বার্থ চীনের ব্যবসা বেড়ে যাচ্ছে, যত যুদ্ধ বাড়তেছে
চীনের সৌর প্যানেল মানে যে সোলার প্যানেলের ব্যবসা বাড়তেছে, চীনের লিথিয়াম ব্যাটারি সারা পৃথিবীর 90% তারা দখল করে ফেলছে। চীনের ব্যবসা যুদ্ধ যত বাড়বে চীনের ব্যবসা তত বাড়তেছে। রাশিয়ার স্বার্থ কি? রাশিয়ার স্বার্থ হচ্ছে চীনের এই কী বলে আমেরিকা ইরান যুদ্ধের কারণে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থেকে সারা পৃথিবীর ফোকাস সরে গেছে। এই কারণে রাশিয়া ইউক্রেনের উপর যখন নৃশংসতা চালাচ্ছে, এটা পৃথিবীর মিডিয়া তার ফোকাস হচ্ছে না। রাশিয়া আরেকটা জিনিস উপকার হচ্ছে যে আপনি জানেন পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহযোগিতা করে। এখন এই যুদ্ধে মানে আমেরিকা ইরান যুদ্ধে ফোকাস হওয়ার কারণে সবাই এখন অস্ত্র দিচ্ছে কোন দিকে, মানে মানে আমেরিকার অস্ত্রগুলা এখন ইসরায়েল বা অন্য অন্য মিত্রশক্তির দিকে তারা দাবিত করতেছে। ইউক্রেনের দিকে আর তার অস্ত্র দেওয়ার মতো ক্যাপাসিটি এখন তার নাই, কারণ সে এখন ইউক্রেন থেকে চোখ সরাই ফেলছে। তার মানে এই যুদ্ধটা ইরান আমেরিকার যুদ্ধটা রাশিয়াকে একটা প্রফিট দিচ্ছে, যার কারণে চীন এবং রাশিয়া চাচ্ছে যে কোনো ফরম্যাটে এই যুদ্ধটাকে লার্জ স্কেলে বাড়াইতে। এতে আমেরিকার ক্ষয় হচ্ছে, চীন রাশিয়ার জন্য এটা বড় একটা মানে তৈরি করতেছে, সুযোগ তৈরি করতেছে। এই জন্য নিউ ইয়র্ক টাইমস একটা কলামও লিখছিল যে এই যুদ্ধটা আমেরিকা এবং ইরানের যুদ্ধটা চীনের একটা উপহার, চীনের জন্য একটা উপহার হিসেবে মানে দিচ্ছে। এখন আমি যেটা বললাম যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রকে কেন্দ্র করে কিন্তু এই যুদ্ধটা আপনার এখন শেষের মানে আমেরিকা বাধ্য হয়েছে পিছু হটতে। এখন আপনি বলতে পারেন যে নাজমুল ভাই এত বড় একটা পরাশক্তি, এরা কি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেই বানাইতে পারে না দ্রুত সময়? আপনি জানেন যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রটা একটা বানাইতে গেলে তাদের 2 থেকে 3 বছর সময় লাগে, 2.5 থেকে 3 বছর সময় লাগে। কেন লাগে আপনি বলতে পারেন? 4টা কারণ লাগে। প্রথম কারণ হচ্ছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের যে উপাদানগুলো, এটা 400 ধরনের উপাদান লাগে, 400 কোম্পানি থেকে অ্যারেঞ্জমেন্ট করতে হয়। 400 কোম্পানিকে একই টাইমে আপনার একই স্কেলে উৎপাদন করা কখনোই সম্ভব না। দ্বিতীয় হচ্ছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রগুলো আপনার যেই ধরনের লোকবল প্রয়োজন, ট্রেন আপ লোকবল প্রয়োজন, যে কোনো লোককে কিন্তু প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরি আমেরিকা লাগাবে না, কারণ তাদের বিশ্বস্ত লোক ছাড়া তারা এটা কোনোভাবে এঙ্গেজ করবে না। তৃতীয় হচ্ছে এটি উৎপাদন করার পর এটা এক্স-রে এবং এটার প্রেশার পরীক্ষা করতে হয়, এগুলোতে একটা লম্বা সময় লাগে। চতুর্থ বিষয় হচ্ছে এটি শান্তিকালীন সময় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রগুলো আমেরিকা ফ্যাক্টরিগুলো তৈরি করছিল, মনে করছিল যে পৃথিবীতে এত ড্রোন এবং অ্যান্টিব্লাস্টিক মিসাইল আমেরিকার উপর হামলা হবে মানে আমেরিকার বিরুদ্ধে, এটা কখনোই তারা কল্পনা করে নাই, যার কারণে তারা মানে স্মল স্কেলে এগুলা তৈরি করছিল উৎপাদনগুলো। এখন যদি তারা লার্জ স্কেলে যেতে যায় উৎপাদনে, সেটাও 2-3 বছর অন্তত, যত স্পিডি করুক 1.5 বছর সময় লাগবে। এই 1.5 বছরের মধ্যে পৃথিবীর অনেক ইকুয়েশন পরিবর্তন হয়ে যাবে। আপনি জানেন যে ইরানের একটা নতুন অস্ত্র নিয়ে যেটা তাদের বিশেষজ্ঞরা আলোচনা করছে, এটার নাম হচ্ছে খাইবার শেকান। খাইবার সম্বন্ধে আপনার ধারণা আছে, যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ইহুদিদের একটা দুর্গ ছিল, নাম খাইবার দুর্গ। সেই দুর্গটাকে যখন দখল করে ইসলামের বিজয় হয়, সেইখান থেকে খাইবার নামটা তারা আনছে। আর শেকান মানে হচ্ছে ধ্বংস করা। তা খাইবার শেকান মানে হচ্ছে ইহুদিদের অবস্থানটাকে ধ্বংস করার জন্য যে এই নতুন তারা একটা ক্ষেপণাস্ত্র আবিষ্কার করেছে। এই ক্ষেপণাস্ত্রগুলা কিভাবে কাজ করে আপনি জানেন? যে ক্ষেপণাস্ত্রগুলো তারা যখন পাঠায়, এই যে কোনো জায়গায় আক্রমণের জন্য পাঠায়, তার আগে তারা ছোট ড্রোন পাঠায়। প্রথম হাই স্পিডের ড্রোন পাঠায়, তারপর মিডিয়াম স্পিডের ড্রোন পাঠায়, তারপর পুরাতন যে ক্ষেপণাস্ত্র আছে তাদের পুরাতন ক্ষেপণাস্ত্র থাকে পিছনে, মাঝখানে তারা এই আপনার খাইবার সে রাখে। যার কারণে যারা ওই প্রতিরক্ষা থাকবে, মানে প্রতিরক্ষা যাদের মানে যেটাকে বলা হয় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, সেগুলো ধরতে পারে না যে কোনটাকে সে আঘাত করবে। এবং এই খাইবারের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা যে রকেটের সাথে যে ক্ষেপণাস্ত্রের সাথে থাকে, ঠিক চূড়ান্ত আঘাতের ক্ষেত্রে সে ক্ষেপণাস্ত্র থেকে নিজে থেকে সরে যায়, মানে ক্ষেপণাস্ত্র থেকে আলাদা হয়ে সে ভিন্ন গতিপথে চলে যায়, আর ক্ষেপণাস্ত্র চলে যায় আরেক গতিপথে। যার কারণে মার্কিন যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এগুলোকে যে ধ্বংস করবে, সে এখানে এসে এলোমেলো হয়ে যায়। সে কোনটাকে টার্গেট করবে, ড্রোন ধ্বংস করবে নাকি পুরাতন ক্ষেপণাস্ত্র ধ্বংস করবে নাকি খাইবার শেকানটা ধ্বংস করবে, সে টোটাল প্রতিরক্ষা সিস্টেমটাকে এলোমেলো করে ফেলছে। যার কারণে আপনি জানেন যে স্যানকমের যে সাবেক প্রধান, মানে সাবেক যে প্রধান ছিল স্যানকম, তো জানেন যে সেন্টার কমান্ড যেটা আমেরিকার, সে সাবেক প্রধান বলছে যে ইরানের কাছে অত্যাধুনিক যে সিস্টেম তারা যুদ্ধের মধ্যে আনতেছে, সেটা হচ্ছে তারা যুদ্ধক্ষেত্র থেকে শিখে শিখে কোন জায়গায় পরিবর্তন দরকার, যেটা তারা ইমিডিয়েট পরিবর্তন করে আমেরিকা ইসরায়েলকে নাকানে চুবানি খাওয়ায় সারা পৃথিবীর যুদ্ধ কৌশলকে তারা নতুনভাবে পরিবর্তন করে ফেলছে। যার দরুন আমেরিকা এই যুদ্ধ থেকে পিছিয়ে আসতে বাধ্য হয়েছে, যেটা আমাদের সবচেয়ে বড় আশঙ্কার জায়গা, যেটা গতকালকে আপনার অনুষ্ঠানে আমি বলেছিলাম, আজকেও যেটা বলতেছি, যে এখন নতুনভাবে ইউক্রেন এবং সৌদি আরব, ইয়েমেন এবং ইরানের নতুন স্কেলে যেভাবে যুদ্ধে তারা জড়ায় যাচ্ছে, ইনভলভ হচ্ছে, এই যুদ্ধটা লার্জ স্কেলে ছড়াই পড়বে। তবে এখানে একটা আশাবাদের হচ্ছে যে আমেরিকার নিচ থেকে এখন যেহেতু আক্রমণ বন্ধ রাখছে, এবং ইরানও, আমি আজকে দেখলাম যে ইরানও এখন আপনার আক্রমণ করছে না। তবে ইরানের পূর্ব যে পরিকল্পনা ছিল, আপনি জানেন একটু আগে আপনার এই হরমুজে এই যে মেরিন মাইনে
একটা জাহাজ ব্লাস্ট হয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যেটা ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম কিছুক্ষণ আগে প্রকাশ করছে। তার মানে এই যুদ্ধে আপনার আমেরিকা এবং ইরান দুই পক্ষই একটা ক্লান্তকর অবস্থায় আছে। আশা করা যায় এখন যে যুদ্ধটা যেভাবে থেমে আছে, এটা হয়তো বা আরেকটু থেমে গিয়ে একটা চুক্তিতে পৌঁছানোর সমূহ সম্ভাবনা আছে। না হয়তো আমরা বললামই যে এটা একটা বড় স্কেলে খারাপ যুদ্ধের দিকে চলে যাবে, এটা আমরা ফিল করি।